বিসমিল্লাহির রহমানির রহিম। কালুখালী উপজেলা অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আশরাফুল হক, সহকারী শিক্ষক, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জীববিজ্ঞানের নবম দশম শ্রেণীর একটি ক্লাস নিব। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 17ই মার্চ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার যে ধারাবাহিকতা অনেকটা ব্যাঘাত ঘটার কারণে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে, শিক্ষা মন্ত্রণালয়ের A2I উদ্যোগে অনলাইন ক্লাস শুরু হয়েছে। এই ক্লাসে তোমরা সবাই, যারা প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে সবাই দেখবা এবং অধিক অধিক শেয়ার করবা, যাতে যদি কারো এখনই হয় পরবর্তীতে এই ক্লাসটা তোমরা আবার দেখে নেবা। তা আমরা জানি পৃথিবীতে দুইটা বস্তু আছে, একটা হলো জীব আর একটা হলো জড়। এই জীবের বেঁচে থাকার জন্য দুইটা জিনিসের দরকার হয়, একটা হলো খাদ্য আর একটা হলো শক্তি। তা এই খাদ্যটা খেয়ে জীব তার জীবন ধারণের জন্য শক্তি পেয়ে থাকে। তা এই খাদ্যটা কোথা থেকে আসে, কিভাবে আসে, সে বিষয়টা কি অবশ্যই আমরা শিক্ষার্থীরা তোমরা অবগত আছো। তা এই খাদ্যটা জীবের দেহে তৈরি হয়। এরা কারা তৈরি করতে পারে খাদ্যটা তোমরা অবশ্যই জেনেছ, বলেছ যে একমাত্র সবুজ উদ্ভিদ এই খাদ্যটা তৈরি করতে পারে। এই তৈরিকৃত খাদ্য নিজেরা ব্যবহার করে এবং প্রাণীরা ব্যবহার করে। এই খাদ্য যে প্রক্রিয়াতে তৈরি হয় সেটার নাম কি তোমরা কে বলতে পারো প্রিয় শিক্ষার্থীরা? সালোক সংশ্লেষণ। তাহলে ঠিক আছে, তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। সালোক সংশ্লেষণকে আমরা আজকে বিষয়ে আলোচনা করব। সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। তা সালোক সংশ্লেষণটা কি? আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ জৈব জটিল রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার সবুজ অংশ অর্থাৎ পাতায় কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে, সেই প্রক্রিয়াকেই সালোক সংশ্লেষণ বলে। তা সালোক সংশ্লেষণের জন্য কয়টা উপাদান দরকার? একটা হলো কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো এবং ক্লোরোফিল। এই চারটি উপাদান, এর একটি উপাদান যদি কমে যায় তাহলে পরে খাদ্য তৈরি হবে না। তাহলে আমরা জানি সালোক সংশ্লেষণের সংজ্ঞাতে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণের জন্য উদ্ভিদের সবুজ অংশে হয়, তা বিশেষ করে পাতাতেই এর সালোক সংশ্লেষণটা বেশি হয়, পাতাতেই ক্লোরোফিল বেশি থাকে। তাহলে আমরা সালোক সংশ্লেষণের সমীকরণটা আমরা লিখি। শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে থাকো, প্রয়োজনে এগুলো একটু লিখে নিও। কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো, ক্লোরোফিল, এর উপস্থিতি হবে কার্বন ডাইঅক্সাইড C6H12O6 প্লাস 6 অণু পানি, 6 অণু অক্সিজেন। তাহলে আমাদের এই সমীকরণ থেকে আমরা বুঝতে পেরেছি এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি, সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করা, পানি এবং অক্সিজেন উৎপন্ন হয়।
এখানে পানি এবং এই অক্সিজেন হলো উপজাত, এটা আমরা বাই প্রোডাক্টস বলতে পারি। আর এই শর্করার মধ্যে আলোক শক্তিকে উদ্ভিদ তার হলো জৈব রাসায়নিক শক্তিতে সঞ্চিত করে রাখবে। তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে এটা এই তো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে, জৈব রাসায়নিক বিক্রিয়া করে শর্করা, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই শর্করার মধ্যে সৌরশক্তিটা থাকে, সেই শক্তিটা আমরা জীবেরা পরবর্তীতে তার খাদ্য হিসাবে গ্রহণ করে শক্তি শোষণে করে শক্তি বের করে তার জীবন পরিচালনা করে। আর এই অক্সিজেনটা পাতার নিচে পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে বায়ুতে পরিবেশে ফিরে আসে। তাইলে এলাকা আমাদের সালোক সংশ্লেষণের আমাদের দুইটা ধাপ আছে, পর্যায় আছে। এই পর্যায় দুটি আবিষ্কার করেন ব্ল্যাকম্যান নামে এক ইংরেজ শরীরতত্ত্ববিদ 1905 সালে। তিনি বলেছেন এই সালোক সংশ্লেষণ হলো দুইটা করে, একটা হলো আলোক নির্ভর পর্যায়, 2 নম্বরটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। এই দুইটা ভাগে ভাগ করেছেন। আলোক নির্ভর পর্যায়ে অবশ্যই সূর্যের আলোর প্রয়োজন, আর আলো নিরপেক্ষ পর্যায়ে সূর্যের আলো প্রয়োজন নেই, তবে সূর্যের আলো উপস্থিত থাকলেও এই বিক্রিয়াটা চলবে। তা আমরা দেখি শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এই দুইটা পর্যায়ে খেয়াল রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে আলোক পর্যায়ে, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি উৎপন্ন হয় সেটা আমরা একটু লক্ষ্য করি। আলোক পর্যায়ে আমরা উৎপন্ন হবে এটিপি আর হলো NADPH2। এই পর্যায়ে উৎপন্ন এটিপি এবং NADPH2 কে আত্তীকরণ শক্তি বলা হয়। এই আত্তীকরণ শক্তি আমরা যে শক্তিটা সৌরশক্তিটা ফোটন হিসাবে ক্লোরোফিল গ্রহণ করে এই এটিপিতে সঞ্চয় করে রাখে, আবার এইখান থেকে এটিপি থেকে আবার শক্তিটা হলো বিমুক্ত হয়। তাহলে আমরা এটিপি কিভাবে উৎপন্ন হয় সেই বিষয়টা আমরা দেখি। ডিএনএ থেকে আমরা দেখতে পাই, ডিএনএ থেকে কি আসতে পারে? 5 কার্বন যুক্ত শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন গঠিত বেস। 5 কার্বন যুক্ত শর্করা, অজৈব ফসফেট আর হলো নাইট্রোজেন ঘটিত বেস। নাইট্রোজেন ঘটিত বেস, এই নাইট্রোজেন ঘটিত বেস আবার হলো দুইটা ভাগে ভাগ আছে। একটা হলো পিউরিন আর একটা পাইরিমিডিন। এই পিউরিন থেকে আমরা পেয়ে যাব অ্যাডেনিন এ, আর একটা হলো গুয়ানিন জি, আর পাইরিমিডিন
থেকে উৎপন্ন হয় সাইটোনিন, আরেকটা ইসে থেকে উৎপন্ন হবে থায়ামিন। তাহলে আমরা এই ডিএনএ থেকে আমরা পেয়েছি অ্যাডিনিন। এই অ্যাডিনিনটা কি করবে? অ্যাডিনিনটা হলো রাইবোজ। তাহলে আমরা ডিএনএ ভেঙে পেয়েছি 5 কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন গঠিত বেস। এই নাইট্রোজেন গঠিত বেসকে পিউরিন এবং পাইরিমিডিন দুইটা ভাগে ভাগ হচ্ছে। আবার এই পিউরিন, অ্যাডিনিন এবং গুয়ানিন দুইটা, আর পাইরিমিডিন, সাইটোনিন আর হলো থায়ামিন, এই দুটো অংশে বিভক্ত। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু এটা ভালো করে খেয়াল করে দেখো, এটা একটু খেয়াল রাখবা, পরে কিন্তু আমি এটা একটু মূল্যায়ন করব। এবারে দেখি এবারে হলো অ্যাডিনিন প্লাস রাইবোজ, এটা থেকে উঠবে অ্যাডিনোসিন এ উৎপন্ন হবে। অ্যাডিনোসিন এ উৎপন্ন, এই অ্যাডিনোসিন এ বিক্রিয়া করবে পাতার মধ্যে যে আছে অজৈব ফসফেট পিআই, এটা আলোর উপস্থিতিতে আলো বিক্রিয়া করে এএমপি উৎপন্ন হবে। এই এনপি অর্থ হল অ্যাডিনো মোনোফসফেট, অ্যাডিনোসিন মোনোফসফেট। এর সাথে আরেকটা অজৈব ফসফেট যুক্ত হবে আলোর উপস্থিতিতে। উৎপন্ন হবে অ্যাডিনো ডাইফসফেট। আবার এই অ্যাডিনো ডাইফসফেটের সাথে আরেকটা অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হবে। এইভাবে ফসফেট, কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ কোনো যৌগের সাথে যদি ফসফেট যুক্ত হয় সেটাকে বলা হলো ফটোফসফোরাইলেশন। আবার কোনো যৌগ থেকে অজৈব যৌগ ফসফেট যদি বিয়োগ হয় অটোফসফোরাইলেশন বলা হয়। তাহলে আমরা এটিপি কিভাবে উৎপন্ন হয়? আমরা যে এটিপি হলো শক্তি, জৈব রাসায়নিক শক্তির একক। এভাবে আমরা এটিপি উৎপন্ন হবে আলোক নির্ভর পর্যায়ে। আরেকটা কি আছে দেখো শিক্ষার্থীরা, এনএডিপি কিভাবে উৎপন্ন হয়? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব NADPH2 কিভাবে উৎপন্ন হয়। আমরা জানি পানি হলো উদ্ভিদ হলো মূলের সাহায্যে মাটির কৈশিক জালি থেকে পানি সংগ্রহ করে সেটা জাইলেমের মাধ্যমে পাতা পৌঁছে যায়। সেই পানিটা বিশ্লেষণ হবে আলো, সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে বিশ্লেষণ হয়ে প্রোটন, আয়ন, অক্সিজেন, ইলেকট্রন উৎপন্ন হবে। এই যে পানির বিশ্লেষণকে বলা হল ফটোলাইসিস। তোমাদের প্রশ্ন আসতে পারে সিকিউতে, কতে প্রশ্ন হতে পারে ফটোলাইসিস কাকে বলে। পানি সালোক সংশ্লেষণের সময় পানির ভাঙাকে বলা হল ফটোলাইসিস বলা হয়। এই ফটোলাইসিসে এই ইলেকট্রনটা আমরা যেটা আরেকটা জিনিস হলো উদ্ভিদের পাতায় NADP এটা অবস্থান করে
এর সাথে যদি আমাদের এটা পানির বিশ্লেষণ থেকে আমরা যে ইলেকট্রনটা পাই এর বিজারণের মাধ্যমে উৎপন্ন হবে NADPH2 NADPH2। তাহলে এই ATP আর NADPH2 এটা উৎপন্ন হয় আলোক নির্ভর পর্যায়ে। এই NADPH2 এবং ATP কে বলা হলো জৈব রাসায়নিক শক্তি, এর মধ্যে শক্তিটা নিহিত থাকে। তাহলে আমরা হলো আলোক নির্ভর পর্যায়ে কি পেয়েছি হলো ATP, আমরা আলোক নির্ভর পেয়েছি হলো ATP পেয়েছি একটা ATP অ্যাডিনো ট্রাইফসফেট আর হলো NADPH2, এই দুইটা আমরা শক্তি পেয়ে গেলাম। এবার আমরা যে আলোর আরেকটা পর্যায় আছে সেটা হলো আলো নিরপেক্ষ পর্যায়। আলো নিরপেক্ষ পর্যায়ে কি উৎপন্ন হয়? আলো নিরপেক্ষ পর্যায়ে এখানে আমরা উদ্ভিদ বায়ু থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। সেই কার্বন ডাই অক্সাইড যোগ আর পাতার মধ্যে আছে রাইবোলোজ 1,5 ডাই ফসফেট রাইবোলোজ কার্বন ডাই অক্সাইড আর এই দুটো বিক্রিয়া করে এটা রাইবোলোজ হলো, আমরা জানি শিক্ষার্থীরা তোমরা এটা জেনে রাখো, রাইবোলোজ হলো 5 কার্বন বিশিষ্ট সুগার। এর সাথে হলো তোমার এই কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে হবে হলো কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিড হলো 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী যৌগ, যার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এলো 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী যৌগ এটা হলো সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। ভেঙে যায় আমাদের দুইটা জিনিস উৎপন্ন হবে, একটা হলো 3PGA, এক হলো 3PGA। এটাকে বলা হলো প্রথম 3GPA, এটা হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা সালোক সংশ্লেষণের একমাত্র স্থায়ী যৌগ, প্রথম স্থায়ী যৌগ। একে বলা হলো 3 কার্বন বিশিষ্ট হলো স্থায়ী যৌগ, নাম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা কি করবে? আলোক নির্ভর পর্যায়ে ATP আর হলো NADPH2 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন, এর সাথে হলো যুক্ত হবে ATP NADPH2 যুক্ত হয়ে উৎপন্ন করবে
ডাই ফসফোগ্লিসারেট এবং হলো আরেকটা হলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটন উৎপন্ন করবে।